এবং এই মুক্তিযুদ্ধকে বিক্রি করে, মুক্তিযুদ্ধকে আঁকড়ে ধরে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, শহীদ বুদ্ধিজীবীর পরিবারদের জন্য সরকারি কোনো বরাদ্দ কিন্তু নেই। একটি তালিকা আছে, একটি স্ট্যাম্প, ডাক টিকিট বেরিয়েছে আমার নামে, আমার বাবার নামে একটি ডাক টিকিট বেরিয়েছে। যুদ্ধে যারা গেছেন তাদের অধিকাংশই সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, এবং একটি সংসারে যখন সেই উপার্জনক্ষম ব্যক্তিটি মারা যায় বা শহীদ হন বা হারিয়ে যান, তখন সেই পরিবারটিকে দেখার কিন্তু কেউ থাকে না। তাদের অর্থ, বিত্ত, জমিজমা সব থাকতে পারে, কিন্তু সংসারটিকে টেনে নেওয়া এবং সেই সময়ে যে আমি শুধু একবার বাবা ডাকতে চাই। আমাকে শিখিয়ে দাও, আমি চিৎকার করে ডাকবো বাবা, বাবা, বাবা। বাবা ডাকতে চাই। কালোজয়ী এই কবিতার রচয়িতা ABM সোহেল রশিদ ভাই আজকে সেবারু টিভির আলাপচারিতা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সেবারু টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুশফিকা নিপা। আমরা আমাদের আলাপচারিতা অনুষ্ঠানে কবি সাহিত্যিকদের ব্যক্তিজীবন, তার সাহিত্য চর্চা এবং তার চিন্তাভাবনা নিয়ে আলোচনা করে থাকি। আজকেও এর ব্যতিক্রম নয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আর যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। কবিতার বা সাহিত্যের আলোচনা যেখানে, সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, তাই আমি এসেছি। আমার কাছেও ভালো লাগছে। ধন্যবাদ। আপনি এখন পর্যন্ত 500টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, 1000টি নাটকে অভিনয় করেছেন। কেমন লাগে এই জার্নিটা? আসলে চলচ্চিত্র বা অভিনয় এটা আমার পেশা, এটা আমার নেশা না, পেশা। এবং আমাকে এই কাজটি করতে হয়, আমার জীবন চালানোর জন্য করতে হয়। এই ভালোই লাগে, ভালো না লাগলে তো আসলে কোনো কাজ করা যায় না। প্রথম কাজের প্রতি ভালোবাসা থাকতে হয়। আর অভিনয় কাজ হলেও, পেশা হলেও, এটার মধ্যে শিল্পসত্তা আছে, এটার ভিতরে শৈল্পিক বিষয় আশয় আছে এবং নিজেকে ভেঙে গড়ে তোলার বিষয় আছে। সেগুলিকে চেষ্টা করি আর কি, আমি আমার মতো করার চেষ্টা করি। কতটুকু পারি আমি জানি না, তবে আমি করে যাচ্ছি আর কি। আপনার কখন মনে হলো এই যে অভিনয় করতে করতে যে মানে আরও কিছু মানে দেওয়া দরকার, মানে আমাদের যে প্রজন্মটাকে, মানে অভিনয় জীবনে মানে আমরা কি শিখতে পারি? মানে একটা মানুষের তো ধরেন যে একটা মেসেজ থাকে। আসলে মানুষের যখন বয়স বাড়ে, এই বয়স বাড়ার সাথে সাথে তার ভাবনারও পরিবর্তন হয়। তো আমি যেহেতু অভিনয় করি, অভিনয়টা আমি 85-86 থেকে শুরু করেছি। আমার যখন কলেজ জীবনে, মানে ইন্টারমিডিয়েট করার পর আমি আসলে অভিনয়ের দিকে যাই। কিন্তু লেখালেখিটা কিন্তু আমার তার আগে। অনেকে এটি মনে করেন যে আমি অভিনয় থেকে লেখালেখিতে এসেছি, আসলে না, আমি লেখালেখি থেকেই অভিনয় এসেছি। আমি এই 78-79 সালে শিশু পত্রিকা বেরোতো প্রথম, সেই শিশু পত্রিকায় লিখেছি। তারপর আমি দৈনিক বাংলায় লিখেছি, ছোটদের পাতায় লেখা দিতাম। হয়তো 20টা পাঠালে একটা ছাপানো হতো, তারপরেও সেটা আবার এডিট করে ছাপাতেন। আমার তো আসলে ওই রকম লেখা হতো না। তারপর পরবর্তীতে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমাদের লেখালেখির একটা প্রয়োজনের তাগিদে, আন্দোলনের প্রয়োজনে, সংগ্রামের প্রয়োজনে স্লোগান তৈরি করার ক্ষেত্রে আমি একা নয়, আমাদের অগ্রজরাও করেছেন, আমরাও চেষ্টা করেছি। তখন আমরা একেবারেই ছাত্র। তো সেই সময়ে করার পর তারপর অভিনয় পেশা হিসেবে ঢুকে যাই। আর লেখালেখির সাথে আসলে সেই রকম সম্পর্কটা থাকে না, কিন্তু ভেতরে তো সেই অনুরণনটা ছিল। তখন আমরা চলে যাই 2003-এ, সম্ভবত 3 বা 4-এ
আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই 2003 বা 4-এর দিকে, আমার একজ্যাক্টলি সালটা মনে নেই, হুমায়ুন আজাদ আমাদের কবিতার, আমাদের সাহিত্যের সেই সময়কার প্রাণপুরুষ, তাকে ছুরিকাঘাত করা হয়। এবং এই ছুরিকাঘাত করার পর সেইখানে সম্ভবত সেই দিনটি ছিল 28শে ডিসেম্বর, আমরা একটা অনুষ্ঠান করি 28শে ডিসেম্বর, যে এই ছুরিকাঘাতের প্রতিবাদ জানিয়ে আমরা বাংলা একাডেমি এবং মেলা টিএসসির সামনে, টিএসসি চত্বরে যেখানে তাকে ছুরিকাঘাত করা হয় তার পাশে যে গেটটা, সেই গেটের মধ্যে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করি। এবং সেই অনুষ্ঠান আমি যখন সকালে মঞ্চ তৈরি করছিলাম, তখন বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন ভূঁইয়া শিশির নামে আমাদের সেই সময়ের একজন সাংস্কৃতিক নেতা, সে কর্মী ছিলেন, সেই সাংস্কৃতিক কর্মী, সে আমাকে বলল যে আপনি যদি কবিতা লিখতে পারেন তাহলে আজকে আপনার এই অনুষ্ঠানে পাঠ করতে দেওয়া হবে। তখন আমার কাছে মনে হলো যে কেন পারবো না, আমি তো একসময় লিখতাম। হ্যাঁ আমি পারবো, কিন্তু আমাকে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আল মাহমুদ। তো আমি বললাম যে আমাকে কিন্তু তাহলে কিন্তু আল মাহমুদ কবিতা পাঠ করার আগ মুহূর্তে আমাকে দিতে হবে। তখন আশেপাশে সবাই বললে এটা কি সম্ভব নাকি, আরও তো অনেক কবি আছেন সেখানে, তো সেখানে আপনাকে তখন কিভাবে দিবে। আমি বলছি যদি দাও তাহলে আমি লিখতে পারি, নাহলে আমি লিখবো না। তার মানে হলো আমি আসলে লিখতে পারবো কি না সেটা নিয়ে আমি নিজেও কনফিউজ ছিলাম। তখন সালাউদ্দিন ভূঁইয়া শিশির বলল যে না, আপনাকে লিখতেই হবে এবং আপনাকে তখনই দেওয়া হবে। তখন আমি লিখলাম, একটি কবিতা লিখলাম। তারপরে যথারীতি অনুষ্ঠান শুরু হয়েছে। তা আমি তো ভেবেছি এগুলি কথার কথা, কিন্তু ঠিকই প্রধান অতিথি কবি আল মাহমুদ বক্তৃতা দেওয়া ঠিক আগেই আমার নামটি ঘোষণা করা হলো। আমি সেখানে দাঁড়িয়ে কবিতাটি পাঠ করলাম। এবং এই কবিতাটি পাঠ করার পর আমার জীবনের সবচেয়ে ভালো লাগার দিন সেদিন, যে কবি আল মাহমুদ দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে তুমি কোথায় লিখো, আমি তোমার লেখা তো আগে পড়েছি বলে মনে হয় না। তখন পাশে যারা ছিলেন তারা বললেন না, সে তো আজকে এটা লিখেছে, সে ওরকম লেখালেখি করে না। না, তুমি লিখে যাও। এই যে তুমি লিখে যাও, এই লিখে যাও থেকে কিন্তু আমার জীবনের এই যে দ্বিতীয় পর্যায় শুরু। তারপর আমি লেখালেখি শুরু করছি, তো আমার কিন্তু কোনো বই বেরোয়নি। এবং আমি নিজেকে তখন বলতাম বুকলেস কবি। তো এরকম অনেকেই লেখালেখি করছে, বলছে আপনার পাণ্ডুলিপি দেন। আমি কাউকে পাণ্ডুলিপি দিই না, এই জন্য যে বই তো নিজের টাকায় ছাপাতে হয়, আমার নিজের টাকা দিয়ে বই ছাপাবো না, এটি আমার একটি পণ ছিল, শপথ ছিল। তবে একটা সময় এসে আমাকে নন্দিতা প্রকাশের কর্ণধার আমাকে বলল যে আপনার একটা পাণ্ডুলিপি দেন। আমি বললাম ভাই, পাণ্ডুলিপি তো আমি দিই না কাউকে, কারণ আমি নিজের টাকায় বই ছাপাবো না। তখন তিনি বললেন, আমি কি আপনার কাছে টাকা চেয়েছি? আমি আপনার কাছে পাণ্ডুলিপি চেয়েছি, আর যদি আপনি পাণ্ডুলিপি না দেন আমি ফেসবুক থেকে নিয়ে নেব। তখন আমি তাকে একটি পাণ্ডুলিপি দিলাম। তারপরে আমাদের মুর্শেদ, এটা কত সালের ঘটনা? এটা 2015-16 দিকে। এবং সেই সময় মুর্শেদ, বাবুই প্রকাশনীর মুর্শেদ, সেও আমাকে বলল যে আপনি আমার একটা পাণ্ডুলিপি দেন। এবং মুর্শেদই কিন্তু প্রথম বইটি ছাপায়। প্রথম একই বছর 2টি বই বের হয় 2 প্রকাশনী থেকে, এবং মুর্শেদই প্রথম প্রকাশ করে, দ্বিতীয় প্রকাশ করে নন্দিতা প্রকাশ। তো এইভাবেই আমার আসলে এগিয়ে যাওয়া। তারপরে এই পর্যন্ত সব বই প্রকাশকরা ছাপিয়েছে, এটি আমার সৌভাগ্য। আমার 16টি কবিতার বই, 4টি উপন্যাস, 2টি শিশুতোষ গল্পের বই আছে। কোটা আন্দোলন নিয়েও আপনার একটা উপন্যাস আছে। হ্যাঁ, কোটা আন্দোলন নিয়ে আমার একটি উপন্যাস আমি সেই সময় লিখেছিলাম, পোড়ামুখীর সোনার নোলক, 18 সালে। এবং আমি সেই সময়ই বুঝতে পেরেছিলাম, কেন জানি আমার মনে হয়েছিল যে আজকে যে ছেলেরা হাল ধরেছে তাদের হাত ধরেই হয়তো পরিবর্তন আসবে। এবং আপনারা দেখেছেন যে এই লাল জুলাইয়েও আমি লেখালেখি করেছি। আমি সেই
কর্তৃত্ববাদীদেরকে কোনো রকম ভয় না করেই আমি লিখে গেছি। আমার স্ট্যাটাসগুলো দেখেন সেই সময়, আমার কবিতাগুলো দেখেন, এই সবগুলিই ছিল এই আন্দোলনকে উজ্জীবিত করার জন্য। আমি আমার মতো চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না। এইভাবেই আসলে লেখালেখির সাথে আছি। আর আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে প্রতিটি সত্য উচ্চারণই যদি কবিতা হয়, তো প্রতিটি অধিকারের কথাই কবিতা, প্রতিটি দেশপ্রেমের কথাই কবিতা। 16টি কবিতার বই, 4টি উপন্যাস এবং অভিনয়, নাটক, এই দুইটার মধ্যে আপনি কোন পরিচয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? কবি, লেখক, অভিনেতা? আসলে আমি প্রথম যেটা স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি ABM সোহেল রশিদ, আমি একজন মানুষ, এই পরিচয়। দ্বিতীয়ত আমি যেটাতে গর্ববোধ করি সেটা হলো একজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান। তৃতীয়ত আমার ভালো লাগার বিষয়, আমি আগেই বলেছি, লেখালেখিটা আমার নেশা। এটাকে আমি আশ্রয় প্রশ্রয় করেই হয়তো বেঁচে আছি। এইভাবেই আসলে আমি এগিয়ে যাচ্ছি। 1971 সালে বাবা মুক্তিযুদ্ধে গেলেন, এরপরে তো আর ফিরলেন না। তো আপনার পরিবার তখন কিভাবে সারভাইভ করলো, এই যে আপনাদের বেড়ে ওঠা সবাই? আসলে যুদ্ধে 9 মাস যুদ্ধ হয়েছে। যুদ্ধে আমরা জিতেছি, বিজয় ছিনিয়ে এনেছি এবং একটি দেশের মতো এগিয়ে যাচ্ছে। কিন্তু সেই যুদ্ধে যারা শহীদ হয়েছে, সেই যুদ্ধে যারা স্বজন হারিয়েছে, তাদের যুদ্ধ কি 71-এই শেষ হয়ে গিয়েছিল? তা কিন্তু নয়। তাদের যুদ্ধ চলেছে পরবর্তী কয়েক যুগ। কারণ যুদ্ধে যারা গেছেন তাদের অধিকাংশই সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এবং একটি সংসারে যখন সেই উপার্জনক্ষম ব্যক্তিটি মারা যায় বা শহীদ হন বা হারিয়ে যান, তখন সেই পরিবারটিকে দেখার কিন্তু কেউ থাকে না। তাদের অর্থ, বিত্ত, জমিজমা সব থাকতে পারে, কিন্তু সংসারটিকে টেনে নেওয়া। এবং সেই সময়ে যে আমার মা, তিনি আমার বাবা, তিনি আমার মা, তিনি আমার সংসারের একমাত্র চালিকা, তিনি আমাদেরকে গড়ে তুলেছেন। সেই জন্য আমাদেরকে নিয়ে তিনি বেইলি রোডে আপনারা যে মহিলা সমিতি এবং গার্লস গাইড দেখেন, তার মাঝামাঝি একটি স্কুল আছে, আর অনেকেই দেখেন এটা ওয়ালের ভেতরে। এই স্কুলটি সেই সময় ছিল ডে কেয়ার সেন্টার। সেই ডে কেয়ার সেন্টারে আমরা বড় হয়েছি। আমার মা নারী পুনর্বাসন কেন্দ্রে সেলাই শিক্ষিকা হিসাবে কাজ করতেন এবং সেখান থেকে খুবই সামান্য উপার্জনে আমরা চলতাম। আমাদের মামাদের আশ্রয়ে ছিলাম শান্তিনগরের পাশেই। তারপরে আমরা মোহাম্মদপুরে চলে আসি। আমার বাবা শহীদ বুদ্ধিজীবী, আপনারা আগেই শুনেছেন। সেই জন্যই ওখানে আমাদের একটি ফ্ল্যাট দেওয়া হয়, কিন্তু সেটিও কিন্তু ভাড়ার বিনিময়ে ফ্ল্যাটটি দেওয়া হয়, ফ্রি না। এবং সেটির আমার নেওয়ার জন্য টাকাও জমা দিতে হয়, তাও আমরা দিয়ে সেটি আমরা নিয়ে সেইখানে আমরা থেকেছি। তারপর দীর্ঘ সংগ্রাম আমার মা করেছেন। আমরা যখন 5-6-এ পড়ি, আমরাও অর্থ উপার্জনে লেগে গেলাম। আমরাও, আমার মা আর্মিদের সোয়েটার বুনতেন, সেই সোয়েটার বোনা আমরাও কাজ করতাম। এই মেশিন, অটো মেশিনের মতো চালাতাম। আমার মা সেলাই করতেন, সেগুলি আমরা নিয়ে যেতাম বিভিন্ন দোকানে, দিয়ে আসতাম। এইভাবে আমাদের আসলে এগিয়ে যাওয়া, পাশাপাশি লেখাপড়াটা তো আছেই, এটা চলেছে। কিন্তু একটা পর্যায়ে এসে আমার মনে আছে ইস্ট ওয়েস্ট ডিসপ্লে নামে একটি প্রতিষ্ঠান ছিল, তখন আমি ক্লাস 10-এ পড়ি। তিনি আমাকে একদিন ডাকলেন, ডেকে বললেন যে তোমার মা এত কষ্ট করে, তুমি একটা আলাদা ব্যবসা করো। তা আমি বললাম, আমি তো ব্যবসা করতে তো টাকা লাগে, আমি টাকা পাবো কোথায়? তো তিনি বললেন যে টাকাও আমি দিচ্ছি, ডিজাইনও আমি দিচ্ছি, কোথা থেকে সিলাবা সেটাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি জানেন মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোড, নূরজাহান রোড, সেই সময় কয়েকটা
টেইলারিং দোকান ছিল, সেখানে গিয়ে কথা বললাম যে আমাকে এক পিস এই জিনিস বানিয়ে দিবেন, কত টাকা নেবেন। আমি 100 পিস বানাবো, 50 পিস বানাবো। এবং ইসলামপুর থেকে কাঠ পিস কিনে এনে এখানে বানাতাম, এবং ইস্ট ওয়েস্ট ডিসপ্লে ধানমন্ডি 5 নম্বরে ছিল, এবং এটার অফিস ছিল কলেজ গেট খিলজি রোডে, সেখানে আমরা জমা দিতাম। এবং সেখান থেকে তারপর আমরা ব্যবসা শুরু করি। আমার মার ব্যবসাও, আমার মা হ্যান্ডিক্রাফটসের উপর খুবই দক্ষ একজন মহিলা ছিলেন, এবং আমাদের বিভিন্ন পণ্য জার্মান, ইটালি, ইংল্যান্ড, ফ্রান্স এসব জায়গায় যেত, টিসিবি এগুলি নিয়ে যেত। এবং বাংলাদেশে প্রথম জামদানি দিয়ে সালোয়ার কামিজ, এখন তো জামদানি পিস পাওয়া যায় সালোয়ার কামিজের, সেই সময় শাড়ি কেটে শাড়ির বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় লাগিয়ে আমরা সেটাকে পাঠিয়েছিলাম জার্মানে, এবং জার্মানে এটা অর্ডার হয়েছিল, আবার আমরা বানিয়ে পাঠিয়েছিলাম। এবং বিভিন্ন মেলায় আমরা পাঠাতাম। তারপরে বিভিন্ন কারিকা, সেতুলি, এক আড়ং যখন শ্যামলিতে ছিল তার অফিস, তাদের শোরুম ছিল আপনার শুক্রাবাদে, সেই সময় আমরাও প্রচুর কাজ করেছি, এবং তাদেরও একটা সহযোগিতা আমাদের পিছনে ছিল। তারপরে নিপুণ নামে একটি দোকান ছিল, দোকানটি এখনও আর নেই, এই তাদেরও হেল্প ছিল। এইভাবে নানান মানুষের সহযোগিতায় আমরা আসলে এগিয়ে যাই। এই যে যুদ্ধ আমরা দেখেছি, জীবন সংগ্রাম দেখেছি, জীবনকে পরাজিত হতে কোথাও দেখিনি, জীবনকে সবসময় বিজয়ের পথে হাঁটতে দেখেছি। এটি আমার মা আমাদের শিখিয়েছেন, কিভাবে অসময়কে সময়ে রূপান্তরিত করতে হয়, কিভাবে দুঃসময়কে হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যেতে হয় সময়ের পথে, সেটি আমাদের শিখিয়েছেন। আমরা সেইভাবে এখনও হাঁটছি, এখনও আমাদের যুদ্ধ চলছে। এই দেশের সকলেই মধ্যবিত্ত, সকলেই নানান ধরনের পীড়নের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছেন, এবং আমাদের এই যে সরকার আসছে, সরকার যাচ্ছে, সরকারের ভেতরের যে আসা যাওয়ার ভেতর যে অর্থনৈতিক পরিবর্তন, অর্থনীতিকে তারা যে রীতিমতো ধর্ষণ করে চলে যাচ্ছে, সেইটার ভেতর দিয়ে এই মধ্যবিত্ত নামে একটা প্রজাতি কিন্তু বাংলাদেশে এখনও টিকে আছে, শুধুমাত্র দুঃসময়কে তারা জয় করতে পারে বলেই। বুদ্ধিজীবী পরিবার হিসেবে সরকারিভাবে কি কোনো খোঁজখবর নেওয়া হতো? এটা আসলে আপনারা দেখেছেন, বিশেষ করে গত 15.5 বছর চেতনাকে বিক্রি করা হয়েছে, এবং এই মুক্তিযুদ্ধকে বিক্রি করে, মুক্তিযুদ্ধকে আঁকড়ে ধরে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, শহীদ বুদ্ধিজীবীর পরিবারদের জন্য সরকারি কোনো বরাদ্দ কিন্তু নেই। একটি তালিকা আছে, একটি স্ট্যাম্প, ডাক টিকিট বেরিয়েছে আমার নামে, আমার বাবার নামে একটি ডাক টিকিট বেরিয়েছে। আর সেই 72 সালে আমাদেরকে 32 নম্বর ডেকে নিয়ে গিয়েছিল, আমার মাকে, সাথে আমি গিয়েছিলাম। সেই সময় 2000 টাকা দিয়েছিল, সে সময় 2000 টাকা অনেক টাকা দিয়েছিল। এই পাওয়ার ভেতর এতটুকুই। 17.5 বছর আপনাকে টেলিভিশনে, রেডিওতে প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং আপনার নাটকও অনেক সময় প্রচারিত হয় নাই। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, শিল্পকে বা শিল্পীকে আটকে রাখা যায় না। তারা আমাকে বাংলাদেশ টেলিভিশনে, বাংলাদেশ রেডিওতে কোথাও ঢুকতে দেয়নি। কিন্তু আমি কি থেমে গেছি? আমি কিন্তু তার আগে ওইভাবে চলচ্চিত্রকে আমি ভালোবাসতাম না, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে চলচ্চিত্রের প্রতি ঝুঁকে যেতে, কারণ এটি তখন আমার একমাত্র আয়ের পথ হয়ে দাঁড়ায়। তারা যদি আমাকে এই বাধা না দিত, হয়তো আমি লেখক হিসেবে প্রতিষ্ঠা পেতাম না, আমি নাটক, সিনেমা নিয়েই থাকতাম। আমি সেখানে একটা অনুষ্ঠান, টকশো করতাম, ঝিলমিল চলচ্চিত্র বিষয়ক টকশো করতাম বাংলাদেশ টেলিভিশনে, সেটি ওরা বন্ধ করে দিয়েছে। এবং নানানভাবে আমরা আমাদের নাটক বিটিভিতে গেলে সেটিকে আটকে দেওয়া হয়েছে, এবং যেহেতু আমরা সেখানে নিষিদ্ধ, অন্যান্য চ্যানেলগুলিও আমাদেরকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, আমাদেরকে ডাকা হয়নি,
বা আমরা কোথাও আমাদের নাটক গেলে একটু নাক সিটকানো ভাবটা ছিল, কিন্তু চলচ্চিত্রও ফিরিয়ে দেয়নি। চলচ্চিত্র ভালোবেসেছে, চলচ্চিত্রের লোকজন ছিল বলেই হয়তো আমার এই শিল্পী সত্তাটা বেঁচে আছে। আচ্ছা, একটা বিষয়ে একটু বলি। আপনাদের যে চলচ্চিত্র অঙ্গনটা, মানে এই দর্শককে হলমুখী করার মানে কি কোনো উপায় আছে? আমরা তো এখন অনেক মানে হল বিমুখ হয়ে গিয়েছি। আসলে হয়েছে কি, আমরা যারা এই বিভিন্ন মিডিয়ায় চলচ্চিত্র নিয়ে আলোচনা করি, তাদের একজনও সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখি না। এবং না দেখেই আমরা নানান ধরনের আলোচনা করছি, নানানভাবে পোস্টমর্টেম করছি, নানান বিষয় তুলে আনছি চলচ্চিত্রের। মূল জায়গাটায় কিন্তু আমরা কেউ নেই। আপনি দেখেন, আজকে যদি আপনি ঢাকা থেকে চিটাগাং যান, ঢাকা থেকে দিনাজপুর যান, এসি বাস, আমার তো মনে হয় টেম্পুতেও এসি লাগাবে কিছুদিনের মধ্যে। এখন শুয়ে শুয়েও যাওয়া যায়, হ্যাঁ, বাসের শুয়ে মধ্যে। যাওয়া যায়, জি। কত আরামপ্রিয়, আবার মাঝখানে একটা বিরতি আছে। কিন্তু আমাদের চলচ্চিত্র, আমাদের যেই জায়গাটায় চলচ্চিত্রটা বিপণন হয়, সেই চলচ্চিত্র কেন্দ্র বা সিনেমা হলটার দিকে আপনি তাকান, সেই 1958 সালের যে ফর্মুলা, সেই ফর্মুলায় একটি পুরনো বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে। তার ভেতরে আপনি এহেন কোনো জীব নাই পাবেন না, মশা, ছার পোকা, পিঁপড়ে থেকে শুরু করে এমন কিছু নেই পাবেন না। সেখানে বসার সিটটিও সেই মান্ধাতার আমলের। এখন গ্রামে যে সময় সিনেমা হলে ঢুকে মানুষ ঠান্ডা হতো, এসির বাতাস খেত, তারা এখন সেই সিনেমা হলে গিয়েই ফ্যানের শো শো শব্দ শুনবে, না আপনার সেই ডিজিটাল সাউন্ডের যে পিন পড়ে যাওয়ার যে একটি শব্দ সেটি শুনবে। আসলে এগুলি এইভাবে তো আর একটি চলচ্চিত্র এগিয়ে যেতে পারে না। সেখানে কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে আমাদের যারা চলচ্চিত্রের কে আঁকড়ে ধরে নানানভাবে আছেন, তাদের পরিবর্তন হয়েছে। পত্রিকার গেট আপ বেড়েছে, চ্যানেলগুলো টিআরপি বাড়িয়েছে, কিন্তু আমাদের যেখানে দর্শক, এখানে কমছেই। এটি বাড়াতে হলে আমাদের সরকারিভাবে পদক্ষেপ নিতে হবে। আমরা সরকারের উপর দায়িত্ব ছেড়ে দিচ্ছি, কেন সরকার এগুলি করছে না, সরকারের উচিত, কিন্তু সরকারকে কিন্তু আমরা পথ বাতলে দিচ্ছি না। আমি স্পষ্ট করে বলতে চাই যে আমাদেরকে প্রথম বিবেচনায় আনতে হবে যে মফস্বলে সিনেমা হলগুলি, যেগুলি পুরনো সিনেমা হল, সেগুলি কোথায় অবস্থিত। সেটি কিন্তু শহরের কেন্দ্রস্থলে। এখন সেখানে ডেভেলপার কোম্পানিরা যে তাকে বলতেছে যে সিনেমা হল থেকে আপনার কয় টাকা পান, আপনাকে এখানে আমরা 10তলা বিল্ডিং বানিয়ে দিচ্ছি, আপনাকে 5তলা পর্যন্ত মার্কেট করে দিচ্ছি, আপনি এত টাকা ভাড়া পাবেন, ফ্ল্যাট বিক্রি করে এত টাকা পাবেন, এবং এই যে 3-4 বছর লাগবে সেই জন্য আপনি এত টাকা পাবেন, এবং আপনি থেকে যে আমরা ল্যান্ডটা নিচ্ছি তার জন্য আমরা বাড়তি এত টাকা দিব, সেখানে আপনি আরেকটা জমি কিনতে পারবেন। এই লোভে পড়ে একজন সিনেমা হল ব্যবসায়ী তার সিনেমা হলটি তাদের হাতে তুলে দিচ্ছে। এই অগ্রগতির বিরুদ্ধে আমরা নই। আমরা শুধু বলতে চাই, যেখানে সিনেমা হলটি ভাঙা হবে, সেইখানে যাই নির্মাণ করা হবে হোক না হোক, সেখানে 500 আসনের সিনেমা হল থাকতে হবে। এখন যদি 500 আসনের না পারেন, 2টি বানান, 250 2টি সিনেমা হল বানান। যদি তা না পারেন, 3টি বানান, সিনেপ্লেক্স বানান, আপনি সেখানে 3টি সিনেমা হল বানান, 150 করে বানান, কিন্তু সিনেমা হল ছাড়া যেন অনুমোদন দেওয়া না হয়। এটা খুব সহজ সিম্পল ব্যাপার। এটি মেনে নিয়েই কিন্তু অনেকে করবে, কিন্তু করছে না। আপনি শুনলে অবাক হবেন, জাপান গার্ডেন সিটি, টোকিও স্কোয়ার, সেখানে দেখবেন উপরে কিন্তু সিনেমা হল ছিল। ওরা সিনেমা হলের প্ল্যান ছিল, সেটিকে তারা এখন অডিটোরিয়াম হিসেবে ভাড়া দিচ্ছে। সিনেমা হলটি সেখানে তারা তৈরি করেনি। এইভাবে বিভিন্ন জায়গায় দেখবেন এইভাবে সেগুলি অন্য কাজে ব্যবহার হচ্ছে। সেটিকে তৈরি করতে হবে, বসার আসন ব্যবস্থাকে উন্নত করতে হবে। যে আপনি যদি ঢাকা শহরে কোথাও, আজকের যারা আমাদের টিনেজরা আছে, যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, যারা প্রেম করে, আমি সহজ করে বলি বোঝানোর জন্য, যে প্রেম করার জন্য একটি নিরিবিলি জায়গা দরকার,
দুজন পাশাপাশি বসবে, একটি সিনেমা দেখবে, সেই পরিবেশটা কি বা ঢাকা শহরে আছে সিনেপ্লেক্সগুলি ছাড়া? এবং সিনেপ্লেক্সগুলির এতই ভাড়া, একটা স্টুডেন্টের পক্ষে টিকিট কেটে 1,000 টাকা 1,200 টাকা খরচ করে 3 ঘন্টা সময় অতিবাহিত করা তাদের জন্য খুবই একটা কঠিন হয়ে পড়ে। এইসব বিবেচনা করে সিনেমা হলগুলিকে এগিয়ে আসা উচিত, তাদের আসন বিন্যাস করা উচিত, তাদের পরিবেশ পরিচ্ছন্ন করা উচিত। এবং আমি মনে করি সংস্কৃতি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি নিয়োজিত থাকবেন, তিনি যেখানে যে অঞ্চলেই সফরে যাবেন, তার তার ব্যক্তিগত সফর হোক, তার সরকারি সফর হোক, যেই সফরেই যাবেন, সেই অঞ্চলের সেই শহরে যে কটা সিনেমা হল থাকবে, সেদিন তাকে সেই সিনেমা হলগুলো বাধ্যতামূলক পরিদর্শনে যেতে হবে। এটা আমি এই জন্য বলছি যে তিনি যদি পরিদর্শনে যান, আপনারা দেখেছেন যে গ্রামে স্কুল ইন্সপেক্টররা যখন স্কুলে যেত তখন কি হতো, তখন বাচ্চাদের নখগুলি কাটা হতো, চুল কাটানো হতো তার আগের দিন, প্রত্যেকের স্কুল ড্রেসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পড়তে বলতো, স্কুলের আঙ্গিনাটা পরিষ্কার করা হতো, বাথরুমগুলি পরিষ্কার করা হতো, রুম পরিষ্কার করা হতো, ফ্যান মোছা হতো, নানানভাবে সাজিয়ে রাখা হতো যে একজন ইন্সপেক্টর আসবে। এইভাবে যদি তথ্য উপদেষ্টা এবং সংস্কৃতি উপদেষ্টা তাদের কাজগুলি করেন যান, তাহলে তিনি কতটুকু ঘুরলেন, কতটুকু দেখলেন সেটা বড় কথা নয়, তিনি যাবেন এই উপলক্ষে, পরিবেশটা উন্নত হবে, সিনেমা হলের শৌচাগারগুলো উন্নত হবে, ভিতরের পরিবেশ উন্নত হবে, বাইরে যে বিভিন্ন ধরনের অসংলগ্ন কিছু বিষয় আশয় থাকে সেগুলি বন্ধ হবে। এবং এটি যদি নিয়মিত হয় তাহলে আমার মনে হয় যে আমাদের সিনেমা শিল্প এগিয়ে যাবে। আরেকটা কথা, সেটি হলো শিল্পকলার যে অডিটোরিয়ামগুলো থাকে সেগুলি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে, এবং অনুষ্ঠান ছাড়া সময়টুকু যেন চলচ্চিত্র চালানো যায়, এবং সেগুলি পুরনো চলচ্চিত্র, এগুলি প্রয়োজনে আর্কাইভ থেকে নিয়ে ফ্রি দেখানো হোক, মানুষকে চলচ্চিত্রমুখী তৈরি করা হোক, এবং এটির একটি পাঠ দেখার পর এটির উপর একটি আলোচনা এটি করা যেতে পারে। এবং আমাদের পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, শিল্পী সমিতি যেই ছবিটি মুক্তি পাবে সেই ছবিটি মুক্তি পাওয়ার 1 মাস পরে সেখানে এফডিসিতে এটি প্রদর্শিত হবে, এবং এটির উপর মুক্ত আলোচনা হবে। কোন কোন দৃশ্যগুলো আরও কীভাবে ধারণ করলে আরও মনোগ্রাহী করা যেত, এই চলচ্চিত্রটি কেন মানুষের ভালো লেগেছে, কেন মানুষের ভালো লাগেনি, এর ঘাটতি কোথায়, এর প্রাপ্তি কোথায়, এগুলি নিয়ে যদি আমরা আলোচনা সমালোচনার বিষয়টি বাধ্যতামূলকভাবে করে দেওয়া যায়। শিল্প আসলে বাধ্যতামূলক বিষয় নয়, কিন্তু যেহেতু আমরা একটি ক্রান্তিকাল পেরুচ্ছি, সেই ক্রান্তিকালকে যে উত্তরণের জন্য, ক্রান্তিকাল থেকে উত্তরণের জন্য আমার মনে হয় এইভাবে আমাদের এগিয়ে যাওয়া উচিত। আপনার কি 21শে বই মেলায় 25শে কোনো বই আসছে? 25শে আমার 2টি বই আসছে। একটি বই হলো 36শে জুলাই কবিতার বই, আর একটি বই ভালোবাসি উচ্চারণের সাহস নেই, এই 2টি কবিতার বই। আর একটি শিশুতোষ গল্পের বই আসছে, মাস্টার দাদুর গল্প। আপাতত এই আছে। একটি উপন্যাস বেরোনোর কথা, আসলে উপন্যাসটি আমি এখনো শেষ করতে পারিনি। বই প্রকাশের আগে লেখকের কি কি প্রস্তুতি থাকে? আসলে প্রস্তুতি নিয়ে আসলে কিচ্ছুই হয় না। শিল্প বা শিল্পী প্রস্তুতি নিয়ে কিছু করতে পারে বলে আমি বিশ্বাস করি না। যখন যা মাথায় আসে, যখন ইচ্ছে মুড আসে, তখন সে লিখে, তার মতো সে লিখে, তার ভাবনা সে লিখে, সে তার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের এখন নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বই পড়ার জন্য, ইবুক। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ইবুক তো নিশ্চয়ই একটি ভালো দিক। আপনাকে এগিয়ে নিতে হবে, বিজ্ঞানকে আপনাকে আলিঙ্গন করতেই হবে। এটা আপনি এখন হয়তো আলোচনা সমালোচনা করতে পারেন, এর বিরুদ্ধাচারণ করতে পারেন, কিন্তু একটা সময় আপনাকে এটাকে মেনেই নিতে হবে। সুতরাং মেনে নিয়ে এগিয়ে যাওয়ার নামই আধুনিকতা। মেনে নেওয়ার মানেই হলো আপনাকে সামনের দিকে আপনি নিজেই এগিয়ে নিয়ে যাওয়া।
বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনার সম্পৃক্ততা কি? এটি আসলে আপনি যদি আমার ফেসবুকের ওয়ালে যান সেই সময় দেখতে পারবেন। তারপরে আমি এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলাম এবং এই আন্দোলনে শুধু নয়, গত 15.5 বছর যে সরকার বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল সেটির পেছনে সংস্কৃতি কর্মী হিসেবে আমি সরাসরি সংযুক্ত ছিলাম। যারা আমাকে ব্যক্তিগতভাবে জানেন তারা জানেন। আসলে আমি এই বিষয়গুলি যেহেতু সাহিত্যের আলোচনার ভিতরে আমি আসলে রাজনীতির কোনো বিষয় আনতে চাই না, তবে সেটির সাথে আমার সম্পৃক্ত ছিল। আমার কবিতা আছে পানি লাগবে পানি, সেটা 28 তারিখে, জুলাইয়ের 28 তারিখে আমি প্রথম এটি দেই। তারপরে পড়ে গেল আবু সাঈদ একটি কবিতা আছে। এবং এই আন্দোলনকে উজ্জীবিত করার জন্য বসিলা ব্রিজ, মোহাম্মদপুর, জাপান গার্ডেনের সামনে সেখানে সরাসরি আমি সংযুক্ত ছিলাম। তবে তার আগে 28শে মার্চ আমি আহত হওয়ার কারণে আরও যেভাবে আমাকে সম্পৃক্ত থাকার উচিত ছিল, আমার শারীরিক যেহেতু ক্ষত ছিল পায়ে, দু পায়ে আমার প্রচুর রাবার বুলেটের দাগ আছে, সেই জন্য আমি সেইভাবে আসলে যেতে পারিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সর্বাত্মক উন্নতি কামনা করছি। আমাদের জন্য আপনি দোয়া রাখবেন অভিভাবক হিসেবে। ধন্যবাদ। এই সেবারুর আয়োজনে আলাপচারিতা অনুষ্ঠানে এসে আমারও ভালো লেগেছে। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা নিশ্চয়ই এই অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পারবেন। আপনারা সেবারুর সাথেই থাকুন, আলাপচারিতার সাথেই থাকুন। আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সেবারুর কর্তৃপক্ষ এবং আপনাকে। সুপ্রিয় দর্শক, আমাদের বুকের ভেতরে যদি ঝড় ওঠে এটা কোনোভাবেই দমানো যায় না। আমরা চাই এই বুকের ভেতরের ঝড়টা সাহিত্য দিয়ে হোক, সাহিত্য চর্চায় বিকশিত হোক এবং প্রসারিত হোক। আমরা চাই সবার মাধ্যমে, সবার অঙ্গনে সাহিত্য চর্চাটা প্রকাশিত করি, বিকশিত করি। আজকে আমরা আমাদের আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি। আয়োজনের মূল উদ্দেশ্যই ছিল সাহিত্য চর্চা সম্পর্কে জানা এবং আমাদের যে অতিথি তার মনোভাব জানতে চাওয়া বা পারা। আমরা সেটা একটু হলেও বুঝতে পেরেছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।